তিন দেশে জড়ো হয়েছে ৪৮ দল। মধ্যমণি ফুটবল এই পৃথিবী নামের গোলকের সকল মানুষকে মাতিয়েছে একই ছন্দে। গোলকের এই ফুটবলের সেরা আসর নিয়ে এখন মাঠের বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি শরীফ রওশন। আজ রাতে এই বিশ্বকাপের যে কোয়ার্টার ফাইনাল তার প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে। হাই ভোল্টেজ ম্যাচটা বলা হচ্ছে এই জন্য কারণ গতবার বিশ্বকাপে দুই সেমিফাইনালিস্ট এবার আজ রাতে মুখোমুখি হতে চলেছে মরক্কো এবং ফ্রান্স। আসলে দু দলকেই পরিসংখ্যান বা শক্তিমত্তা আসলে খুব কাছাকাছি জায়গাতেই রয়েছে দুই দল। সেক্ষেত্রে আসলে কেউ কোনো দলকে আসলে সমীহ করার যে সুযোগটা সেটা তারা করছে দু দলের কোচ এবং খেলোয়াড়রা। আরও ম্যাচ রয়েছে বাংলাদেশের এই যারা সমর্থকরা রয়েছেন, আর্জেন্টিনার যারা সমর্থকরা রয়েছেন তাদের জন্য আসলে উল্লাসের সময় এখনও বাকি রয়েছে। সবকিছু মিলে আজ আমরা কথা বলবো ক্রীড়া বিশ্লেষক আহমেদ শাইকের সাথে। শাইক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন মাঠে। প্রায় এক মাসের যে লড়াই, ৪৮টা দল থেকে এখন 8টা দলে এসে শেষ হয়েছে। কোয়ার্টার ফাইনাল শুরু হবে আজ রাত থেকে। ফ্রান্স এবং মরক্কো, বলছিলাম যে গতবার বিশ্বকাপের দুই সেমিফাইনালিস্ট এবং শেষমেশ আমরা দেখেছি যে মরক্কোকে আসলে হারিয়ে ফ্রান্সে আসলে জয় নিয়ে পরবর্তীতে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল। এবারও কি আসলে সেই সম্ভাবনাটা এই কোয়ার্টার ফাইনালে রয়েছে কিনা? একটু কষ্ট হবে আগের বারের থেকে, আমি বলবো ফ্রান্সের জন্য। তার কারণ হচ্ছে যে আগের বারে আপনার মরক্কোর ওরকম আসলে এক্সপিরিয়েন্স ছিল না যে কিভাবে করে বড় ম্যাচ হ্যান্ডেল করতে হবে। তারা একটা নিজস্ব ফ্লোতে সেমিফাইনাল পর্যন্ত এসেছিল, পরবর্তীতে ফ্রান্সের মতন দুর্দান্ত টিমের সাথে আর কি খেলা পড়েছিল। বাট এইবার আগের থেকে একটু মরক্কো আগের থেকে এক্সপিরিয়েন্সড, তারাও জানে যে কীভাবে করে খেলতে হবে এরকম বড় ম্যাচগুলো বের করে আনতে হয় কীভাবে, এইটার এক্সপিরিয়েন্সটা তাদেরও চলে এসছে। এবং এইবারের যে মরক্কো, আমি বলবো যে অনেক কঠিন প্রতিপক্ষ পার করে তারা এই পর্যন্ত আর কি এসেছে। আপনি যদি দেখেন যে অনেক সময় আছে যে নামে ভারে আসলে যে ব্রাজিলের সাথে খেলতে হবে, অনেক মানে এফিশিয়েন্ট টিমও আর কি মাঝে মাঝে খেই হারিয়ে ফেলে ম্যাচে, কিন্তু সেখানে কিন্তু তারা সেই খেইটা হারিয়ে ফেলেনি। এবং কিছু ম্যাচ তারা মানে পারফরমেন্স হয়তো ভালো করেনি, কিন্তু তারপরেও হচ্ছে আপনার ম্যাচ বার করে নিয়ে চলে এসেছে। তো যে কানাডার সাথেই যে ম্যাচটা ছিল, যে ফার্স্ট হাফে কিন্তু পুরাই কানাডা ম্যাচ খেলেছিল, সেকেন্ড হাফে হচ্ছে মরক্কো খেলাটা বার করেছে। তো মানে কিছু বড় দলের যে ব্যাপারটা থাকে যে ওয়ার্ল্ড কাপে এসে তারা একই সাথে মানে বড় টিমের সাথে নিজস্ব পালসটা ধরে রাখে, আবার ছোট টিমের সাথে খারাপ ম্যাচ খেলেও বের হয়ে আসে। সো এই যে ফ্যাক্টরগুলো, এগুলো একটা বড় টিমেরই আর কি নিদর্শন। তো ওই হিসাবে মরক্কো এখন বলা যায় যে আগে থেকে একটা বেশ বড় দলে আবির্ভূত হয়েছে। এবং এখন পর্যন্ত ফ্রান্সের ডিফেন্স আর ডিফেন্সিভ মিডফিল্ডকে ওই রকম টক্কর দেওয়ার মতন কোনো মিডফিল্ড বা অ্যাটাক লাইন এখন পর্যন্ত আসলে কেউই ছিল না। সো যার কারণে আমি বলবো যে এই ম্যাচে আসলে মরক্কোর যে স্ট্রাইকার সাইবেরি, সেটা সবসময় গোল দিচ্ছেই। এছাড়াও ব্রাহিম দিয়াজের যে খেলা, যে ক্রিয়েটিভিটিটা আছে, আশা করি সেইগুলা আর কি একটা ভালো একটা টেস্ট হবে ফ্রান্সের। যদিও আসলে এই ম্যাচে ইসমাইল সাইবেরিকে না পাওয়ার সম্ভাবনা বেশি আছে, যেহেতু কানাডার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং এর চোটে তিনি ভুগছিলেন। আমরা যদি একটু পরিসংখ্যানটা দেখতে চাই, দু দলের মুখোমুখি লড়াই এখন পর্যন্ত এই বিশ্বকাপে আসলে কারা এগিয়ে রয়েছে, বল পজিশন থেকে শুরু করে গোলমুখের শট, আসলে কারা এগিয়ে রয়েছে এটা একটু আমরা যদি বিশ্লেষণ করতে যাই, সেক্ষেত্রে আমরা দেখছি যে ফ্রান্সের 61% বল পজিশনে রয়েছে। এভারেজ যদি আমরা কাউন্ট করি, বল পজিশনে 64% এগিয়ে থাকবে মরক্কো। এক্সপেক্টেড গোল সেক্ষেত্রে 2.02 এর এক্সপেক্টেড গোলের সম্ভাবনা রয়েছে, 2.45। গোলমুখের শট এখন পর্যন্ত ফ্রান্স নিয়েছে 39টি এবং 25 বার গোলমুখের শট নিয়েছে মরক্কো। গোল করেছে 14টা ফ্রান্স এবং 10টি গোল করার রেকর্ড রয়েছে মরক্কোর। অ্যাসিস্ট রয়েছে ফ্রান্সের 12টি, 9টি রয়েছে মরক্কোর। এবং সফল পাস তারা করেছে 88.29% ফ্রান্স, এবং মরক্কো করেছে 88.6%। খুব খুব যে বেশি পার্থক্য তাও কিন্তু না। সেক্ষেত্রে আবার অনেক সময় বলা যায় যে এই পরিসংখ্যান দেখো মাঠের যে লড়াইটা, কারণ মাঠের উত্তাপটা তো একেবারে ভিন্ন থাকে। ওই সময় যে উত্তাপটা বা ওই সময় যে যদি পজিশনটা নিতে পারে তাহলে আসলে সেই দলটা আসলে এগিয়ে যায়। হ্যাঁ জি, এবার যেটা হয় যে ইদানিংকালে যে নতুন ফুটবলে আসলে নাম্বার 10 হারিয়ে যাচ্ছে, অনেকেই কথাটা আজকাল বলে। তো নাম্বার 10 দুই ওয়ার্ল্ড কাপের যে এই দুই টিমেই দুজন ভালো নাম্বার 10 আছে। সো সেই নাম্বার 10 ফ্রান্সের হচ্ছে মাইকেল ওলিসে আর মরক্কোর হচ্ছে ব্রাহিম দিয়াজ। সো এই দুই নাম্বার 10-এর মধ্যে কে আসলে বলের কন্ট্রোলটা নিতে পারবে, সেইটার উপরেই আসলে ম্যাচের ভাগ্য অনেকটা নির্ধারিত হবে। কারণ ফ্রান্সে যদি আপনি খেলা দেখেন, যদিও এমবাপ্পে, দেমবেলে, ডিজারডুয়ে বা বার্কোলা সামনে গোল দিচ্ছে, খেলছে, কিন্তু বলটা কিন্তু দিন শেষে মাইকেল ওলিসেকে বানাতে হচ্ছে, এবং সে যদি না বানায় তাহলে কিন্তু ওভাবে করে অ্যাটাকটা হচ্ছে না।
সো মাইকেল ওলিসে কি নাকি ব্রাহিম দিয়াজ, কে বলে দখলটা নেবে, এটা হচ্ছে একটা বড় ইস্যু। আপনি যদি মানে এক্সাম্পল বা অলিসে কিন্তু স্বাভাবিকভাবে গোল বানাতে আসলে দক্ষতা দেখিয়েছেন এই বিশ্বকাপে। ব্রাহিম দিয়াজেরও কিন্তু বেশ কিছু ব্রেক থ্রু পাস থাকে যেগুলোর কারণে কিন্তু মরক্কো গোল পেয়েছে, এবং কানাডার ম্যাচে কিন্তু যে গোলটা দিয়েছে এবং যে বলগুলো সে বানিয়েছে গোলের জন্য সেটা ব্রাহিম দিয়াজের পাস থেকে আর কি এসেছে। তো আমি যদি জাস্ট একটু কম্পেয়ার করে আপনাকে বলি, আপনি যদি একটু নরওয়ে ব্রাজিলের ম্যাচটা দেখেন তাহলে কিন্তু ওইখানেও ওই নাম্বার 10-এ ওডেগার্ড যে রোলটাই খেললো সে কিন্তু পুরো ম্যাচটা কন্ট্রোল করলো, যার কারণে ব্রাজিল কিছু খেলতে পারলো না। সো ওই ম্যাচেও কিন্তু মিডফিল্ডের যে খুব খারাপ ছিল ব্রাজিলের তা না, কিন্তু দুইজনের কম্প্যারিজনে ওডেগার্ডের কন্ট্রোলটা বেশি থাকার কারণে নরওয়ের চান্সটা বেশি ক্রিয়েশন হয়। তো সেম এই ম্যাচে ওই ব্যাপারটা হবে যে দুই প্লেয়ারের মধ্যে, দুই দুর্ধর্ষ নাম্বার 10-এর মধ্যে কে বেশি ম্যাচের কন্ট্রোলটা নিবে, ওলিসে নাকি ব্রাহিম দিয়াজ, সেটারই উপরে ডিকটেট হবে মরক্কো নাকি ফ্রান্স। তার কারণ হচ্ছে যে দুই টিমেরই উইং থেকে বা ধরেন মাঝা মাঠ থেকে যেখানেই হোক না কেন প্লেয়ারদের স্ট্রাইকিং এবং পেস খুব ভালো, এবং তাদের অ্যাক্সেলারেশন বলেন, তাদের নিজেদের মধ্যে পাসিং বলেন খুবই দুর্দান্ত। সো এই যে ইভেনলি একটা খেলা, ইভেনলি খেলার মধ্যে আসলে পার্থক্য দিন শেষে গড়ে দেয় যে যারা ক্রিয়েটিভ বেশি হয় তারা এমন একটা পাস বের করবে যেটা কিনা বাকি সবাই চিন্তা করতে পারছে না। তো এই যে ডিফেন্স চেরা পাস যেটা আমরা বাংলায় বলি, সেই ডিফেন্স চেরা পাসটা আসলে কে বার করবে এইটার উপরে ডিপেন্ড করবে, কারণ দুই টিমই কিন্তু ভালোভাবে ডিফেন্সও করবে, কারণ ডিফেন্ডাররাও ভালো কিন্তু আমরা আছে। দেখেছি ফ্রান্সের দুর্বলতা রয়েছে রক্ষণ ভাগে কিছুটা, আক্রমণ ভাগ যতটা শক্তিশালী ততটা কিন্তু আমরা দেখেছি রক্ষণ ভাগে মাঝে মধ্যে তারা অগোছালো হয়ে যায়। সেই জায়গাটাতে এবার মরক্কো নিশ্চয়ই তাদেরকে নিয়ে অ্যানালিসিস করেছে, পড়াশোনা করেছে, এটা কি আসলে কাজে হ্যাঁ মানে এটাই আমি বললাম যে আসলে ওদের যে মানে আপনার ডিফেন্সিভ মিডফিল্ডার ডিফেন্সের যেই যে জমাট বাঁধা রক্ষণ হওয়া উচিত একটা বড় একটা টিমের, সেই জিনিসটার একটু মিসিং আছে, যার কারণে মানে যেই টিমই খেলুক না কেন তাদের এগেনস্টে গোল দেওয়ার কিছু সুযোগ পাচ্ছে, কিছু অ্যাটাক করার সুযোগ পাচ্ছে। হয়তো সবাই গোল দিতে পারেনি, হয়তো হচ্ছে শুধু নরওয়ে এখানে গোল দিয়েছে, আর প্রথমে সম্ভবত গ্রুপ স্টেজে একটা টিম আর কি গোল দিয়েছিল, কিন্তু তারপরেও মানে একটা আতঙ্ক সৃষ্টি কিন্তু সবসময় ছিল ডিফেন্সের উপরে, ডিফেন্সিভ মিডফিল্ডারদের উপরে। কারণ যে জিনিসটা হয় যে ফ্রান্স পুরা সবাইকে একসাথে নিয়ে অ্যাটাক করে, তো হঠাৎ করে কাউন্টার অ্যাটাক খেলে তাদের ডিফেন্স লাইন সাজাতে গোছাতে একটু টাইম লেগে যায়। তো অপোনেন্ট যদি উইঙ্গার এবং স্ট্রাইকাররা যদি খুব পেসি থাকে তাহলে যেটা হয় যে তাদের ওই গোছাতে গোছাতে তারা একটা অ্যাটাক খেয়ে যায়। তো যার কারণে এই এক ধরনের চিন্তাটা আছে। প্লাস মানে যদিও ফ্রান্সের গোলকিপারের উপরে খুব একটা বেশি প্রেশার এই ওয়ার্ল্ড কাপে পড়েনি, কিন্তু মানে আপনি যদি কম্পেয়ার করেন তাহলে আমি বলবো যে অবভিয়াসলি এখানে মরক্কোর কিপার অনেক ভালো, ফ্রান্সের কিপারের ওই রকম লেভেলের আসলে টেস্টিং হয়নি বা সে এরকমও হাই লেভেলের কিপার না। যদিও কিপার মাইগেন উনি এসি মিলানে সম্ভবত খেলে, টপ টিমেই খেলে, কিন্তু ফ্রান্সের টিমে কোনো মানে এখন পর্যন্ত ফ্রান্সকে বিপদে ফেলে টেস্ট করার মতন কোনো ম্যাচ হয়নি। আপনি যতগুলো ওয়ার্ল্ড কাপ দেখবেন যেই চ্যাম্পিয়ন হোক না কেন তারা বিপদ থেকে নিজেদেরকে উদ্ধার করে অবশেষে কিন্তু পারফর্ম করে বের হয়ে আসে, যেটা কিনা মরক্কো অলরেডি বের হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। ফ্রান্সের এখন পর্যন্ত পুরোটাই একটা ফ্রি ফ্লোয়িং ফুটবল ছিল, খেলেছে, গোল দিয়েছে, সহজে বেরিয়ে গেছে। শুধু প্যারাগুয়ের ম্যাচে একটু ফিজিক্যাল ছিল বলে একটু কষ্ট হয়েছে, কিন্তু যদি কেউ প্রেশার দেয়, ধরেন ফ্রান্স প্রথমে পিছিয়ে গেল 1-0 বা 2-0 যদি হয়, তাহলে সেক্ষেত্রে ফ্রান্স কি তখন কামব্যাক করতে পারবে কিনা, এই টেস্টটা এই ওয়ার্ল্ড কাপে ওই প্রেশারের টেস্টটা ফ্রান্সের উপর এখনো হয়নি। সো হঠাৎ করে যদি ম্যাচের শুরুতে মরক্কো 1 গোল বা 2 গোল দিয়ে দেয় তখন কি ফ্রান্স ব্যাক করতে পারবে কিনা, এটাই আসলে একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। মরক্কো নিজেদের আসলে সময়ের সাথে সাথে যেভাবে প্রমাণ করে যাচ্ছে, ফ্রান্সের মতো দলকে আসলে ধরা খাওয়ার মতো এই দলটা যারা প্লেয়ার রয়েছেন তারা যথেষ্ট। আর শাইখ ভাই আমরা জানবো যে আসলে এই ম্যাচে আসলে কেমন পরিসংখ্যানে এগিয়ে যেতে পারে কোন দল, যেহেতু আমরা বলছিলাম যে একটা ম্যাচও কিন্তু মরক্কো এর আগে কখনোই জিতেনি ফ্রান্সের বিপক্ষে। আমরা যদি হেড টু হেড সেই রেকর্ডটা দেখতে চাই, সবগুলো ম্যাচই আসলে ফ্রান্সের পাল্লায় ভারী, 4টা তারা জয় তুলে নিয়েছে মরক্কোর মুখোমুখি হয়ে। 1988 সাল থেকে তারা লড়াই নেমেছিল এবং সেই ম্যাচটাতে তারা জয় তুলে নিয়েছে, সেটা 4 জাতীয় টুর্নামেন্ট ছিল মরক্কোর বিপক্ষে যখন মাঠে নেমেছিল 1998 সাল, ঠিক 10 বছর পরে মাঠে নেমে তারা সেই এতে ফ্রান্সের ড্র হয়েছিল সেই ম্যাচটাতে। আচ্ছা, তারপরে 1999 সালে জয় যেটা হয়েছিল সেটা প্রীতি ম্যাচ ছিল, 1-0 গোলে তারা জয় তুলে নিয়েছিল। 2007 সালে আবার আমরা দেখছি যে 2002 গোলে তারা ড্র করেছিল একটি প্রীতি ম্যাচ, এবং তার আগে একই সালে আসলে 2000 সালে তারা 5-1 ব্যবধানে হাসান একটা টুর্নামেন্ট ছিল, সেখানে জয় তুলে নিয়েছে।
এবং সবশেষ 2022 বিশ্বকাপ যেটা আমরা দেখেছি যে সেমিফাইনালিস্ট, সেখানেও আসলে তারাই জয় তুলে নিয়েছে। সেই ক্ষেত্রে আসলে এইবারের এই পরিসংখ্যানটা কেমন হতে পারে? আপনি বলছেন যে ফ্রান্স যদি আসলে একটু মানে হোঁচট খায় প্রথমার্ধে, তাহলে ব্যাক করাটা একটু কষ্ট হবে। সেক্ষেত্রে আসলে ফলাফলটা বা ব্যবধানটা আসলে কেমন আপনি হিসাব করছেন? মানে আপনি যদি এইগুলো দেখেন সবগুলো কিন্তু এই মরক্কোর সাথে কিন্তু এখনকার মরক্কো আপনি মিলাতে পারবেন না, কারণ ওই সময় যে মরক্কো ছিল তারা হয়তো স্ট্রাগলিং ছিল, তারা চেষ্টা করছিল, কিন্তু এই মরক্কো ইজ এ ডিফারেন্ট লেভেল অফ মরক্কো অল টুগেদার। এবং মানে তারা একটা প্রেশার দিবে, মানে এরকম না যে মানে ধরেন যে প্রথমে গোল খেয়ে গেল। বয়সভিত্তিক ওয়ার্ল্ড কাপেও কিন্তু তাদের হ্যাঁ জয় হ্যাঁ, মানে রয়েছে। আপনার কিন্তু শুধু এই জায়গাটা একটা আপনি ভালো পয়েন্ট বলেছেন যে বয়স ভিত্তিক ওয়ার্ল্ড কাপে তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বয়স ভিত্তিক ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন করার জন্য যে কোচ ছিল সে কিন্তু মরক্কোর এই একই কোচই কোচ। ছিল। সো মানে যেই কারণে আমরা মরক্কোর কিন্তু গতবারের যে কোচ ছিলেন যিনি সেমিফাইনালে তুলেছেন, উনি কিন্তু আফ্রিকান কাপ অফ নেশনসের পরে পদত্যাগ করে বা তাকে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়, কিন্তু তারপরেও কিন্তু মরক্কোর পারফরমেন্সে কোনো ডাউনগ্রেড দেখা যায়নি। তার কারণটা হচ্ছে যে এই যে নতুন প্লেয়ারগুলো আসলো, এই যে আয়ুব বৌদি আসলো, এরা কিন্তু এই ওয়ার্ল্ড কাপ খেলে আসা, এবং এই প্লেয়ারগুলো যে এত বড় স্টেজে পারফর্ম করতে পারবে এইটা কিন্তু অন্য কোনো নতুন বড় হাই প্রোফাইল কোচ নিয়ে আসলে সে হয়তো এভাবে করে টিমের সাথে ইন্টিগ্রেটই করতে পারতো না। কিন্তু এই কোচ যেহেতু সে অলরেডি যুব বিশ্বকাপ জিতে এসেছে এবং সে জানে যে পাইপলাইনে কোন কোন প্লেয়ার আছে এই টপ লেভেলে আসলে খেলে পারফর্ম করতে পারবে, সে কিন্তু সেই সব প্লেয়ারগুলোকে ইন্টিগ্রেট করেছে। আপনি কিন্তু ব্রাজিলের সাথে 18 বছর বয়সে আয়ুব বৌদিকে নামাই দিলেন, সে কিন্তু পুরো রাতারাতি ওয়ার্ল্ড কাপে স্টার হয়ে গেল এক ম্যাচ খেলেই। সো এই যে আয়ুব বৌদি পারবে, বা এই যে সাব বেঞ্চে যারা আছে, যারা হয়তো ফ্রান্স এখনও স্টাডি করেনি, কাকে নামিয়ে যে ম্যাচটি ঘুরিয়ে দিবে, বা এই যে ব্রাহিম দিয়াজেরও বয়স কিন্তু খুব যে বেশি তা কিন্তু না, 20-21-এর কাছাকাছি। তো এইগুলো প্লেয়ারের কাছ থেকে যে ভালো একটা রেজাল্ট বার করতে হবে এটা কিন্তু মরক্কোর এই কোচটা জানে। এবং ফ্রান্সের যে জিনিসটা সমস্যা থাকবে সেটা হচ্ছে যে মিডফিল্ডের কথাটাই বলছিলাম, যে ওলিসে কিন্তু অ্যাটাকিং মাইন্ডসেটে, নট এ ডিফেন্সিভ মাইন্ডসেট। ডিফেন্সিভ মাইন্ডসেট শুধু টুশেমিনি আছে যে কিনা ডিফেন্সিভ মিডফিল্ড খেলে, তখন টুশেমিনিকে যদি ওই কাসেমিরের মতন প্রেশার দিয়ে বলগুলা নিয়ে নেওয়া হয় এবং এরপরে যদি ব্রাহিম দিয়াজের ব্রেক থ্রু কিছু পাসিং হয় হাকিমি বা সাইবেরি বা ওখানে যদি অন্য কেউ থাকে, তাহলে কিন্তু এটা ফ্রান্সের জন্য একটু কষ্ট হবে, কারণ তাদের তো যেটা বললাম যে অভ্যাস নেই যে কন্টিনিউয়াসলি অ্যাটাকটাকে অ্যাবজর্ভ করা। তো এইটাই একটা ফ্যাক্টর যে মরক্কো কত সাহসী খেলবে। মানে মরক্কো যদি এবার শুরু থেকে ডিফেন্সিভ খেলা শুরু করে তাহলে তারা বিপদে পড়বে। তাদের একমাত্র ওয়ে হবে যে যেরকম অফেন্সিভ খেলে তারা পুরো টুর্নামেন্টটা শুরু করেছে এবং রেজাল্ট পাচ্ছে, সেটাই ধারাবাহিকতাটা বজায় রাখা। আচ্ছা, আমরা বলছিলাম যে টপ স্কোরার যারা আছে তারাও আসলে এই ম্যাচে আলো ছড়াতে পারে, খুব স্বাভাবিক। এখন পর্যন্ত যারা গোল্ডেন বুটের দৌড়ে আছেন, লিওনেল মেসি আসলে 8টি গোল নিয়ে রয়েছে। আমরা যদি একটু প্লেয়ারদের স্টেটটা দেখতে চাই, শুরুতে এমবাপ্পের স্টেটটা যদি একটু দেখতে চাই, যে এমবাপ্পে এখন পর্যন্ত কিন্তু শুরু দিকে সমান সমান লড়াই চলছিল, তবে এখন 7 গোলে তিনি দ্বিতীয়তে চলে গেছে। আমরা যদি একটু দেখতে চাই যে সেনেগালের বিপক্ষে সব গ্রুপ পর্বে যে প্রথম ম্যাচটি ছিল সেটা 90 মিনিট খেলেছে এবং গোল করেছে 2টি, কোনো অ্যাসিস্ট ছিল না সেখানে। গোলমুখী শট নিয়েছিলেন তিনি 4টি। ইরাকের বিপক্ষে গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচটিতে 89 মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন, সেখানেও তিনি 2টো গোল করেছিলেন এবং গোলমুখে তিনি 3টি শট নেওয়ার সুযোগ পেয়েছিলেন। এবং নরের বিপক্ষে কোনো গোল করেননি, কিন্তু ওসমান ডেম্বেলে যখন গোল করেছেন সেখানে 2টো অ্যাসিস্ট তিনি ছিলেন। যদি ওটা মিডফিল্ডের পাস ছিল ওটাকে অ্যাসিস্ট, আসলে অ্যাসিস্ট হিসেবে ওরকম ভাবে অ্যাসিস্ট ধরা যায় না আসলে। কিন্তু আসলে ফিফা সেখানে মানে ওটা অ্যাসিস্ট ধরেছে, নিয়ম অনুযায়ী তো অ্যাসিস্ট ধরতেই হবে, কিন্তু আমি বলছিলাম যে একবারে সেন্টার মিডফিল্ড থেকে উনি বল পাস দিয়েছে আর এরপরে দেমবেলে নিজেই ড্রিবল করে গিয়ে গোল দিয়েছে, অনুযায়ী তো অ্যাসিস্ট পাবে। কিন্তু অ্যাকচুয়াল অ্যাসিস্ট বলতে আমরা যেটা বুঝি সেটা আসলে ওরকম আর কি আমাদের প্রেডিকশনে না আসে। আচ্ছা, সেই ম্যাচে তিনি গোলমুখে শট নিয়েছিলেন 2টি। সুইডেনের বিপক্ষে যে ম্যাচটি দেখতে পাচ্ছি 85 মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন, সেখানে তিনি গোল করেছেন 2টি এবং গোলমুখে শট 4টি ছিল। প্যারাগুয়ের বিপক্ষে সবশেষ ম্যাচে ছিল শেষ 16তে 90 মিনিট খেলার সুযোগ পেয়েছেন, 1টি গোল করেছেন, কোনো অ্যাসিস্ট ছিল না, গোলমুখে শট তার 4টি। আমরা পরবর্তী যারা আছেন ওসমান দেমবেলের তাদের গোলও দেখতে চাই, তাদের ইকুয়েশন। সেনেগালের বিপক্ষে তিনি 80 মিনিট খেলার সুযোগ পেয়েছেন, কোনো গোল বা অ্যাসিস্ট ছিল না, গোলমুখে তার শটও ছিল না। ইরাকের বিপক্ষে তিনি 68 মিনিট খেলার সময় পেয়েছেন, 1টি গোল এবং 1টি অ্যাসিস্ট পেয়েছেন, গোলমুখী শট তার 2টি ছিল। নরওয়ে 65 মিনিট খেলার সুযোগ পেয়েছেন, 3টি গোল করেছেন, যেটা বলছিলাম যে এমবাপ্পের সহযোগিতা, যেটা কাউন্ট হোক আপনার মতে বা না হোক আসলে সেখানে তার সহযোগিতা খানিকটা ছিল। 3টি গোল একাই তিনি করেছিলেন এবং গোলমুখের শট তিনি 3টি নিয়েছিলেন, 3টি আসলে গোল হয়ে গেছে। সুইডেনের বিপক্ষে তিনি 75 মিনিট খেলেছেন এবং 1টি অ্যাসিস্ট রয়েছে, কোনো শট নেই গোলমুখে। প্যারাগুয়ের বিপক্ষে 84 মিনিট খেলার সুযোগ পেয়েছেন, সেখানে আসলে কোনো অ্যাসিস্ট বা গোল নেই, গোলমুখে শটও তার নেই। আমরা যদি একটু শেষ জেনারেল যদি এখানে
প্রতিপক্ষগুলোও দেখেন, সেটার সাথে যদি মরক্কোকে এখানে নিয়ে আসেন, তাহলে আপনি দেখবেন যে এখানে যতগুলো টিম খেলেছে, আমরা তো অলরেডি জানি যে নরওয়ে কিন্তু সেকেন্ড টিম নামিয়েছিল। সো বাকি 5টা টিমের সাথে যদি মরক্কোর কম্প্যারিজনটা করেন, আপনি বুঝতেই পারছেন যে একটা ভালো প্রতিপক্ষ কিন্তু এখানে মরক্কো, এবং মরক্কো যেটা ভালো প্রেশার দিবে এই ডিফেন্স লাইনে। এর মধ্যে আপনি যদি দেখেন যে 5টা টিমের মধ্যে একমাত্র নরওয়েরই সম্ভাবনা ছিল ডিফেন্স লাইনে প্রেশার দেওয়ার, কিন্তু সেদিনকে তারা প্রেশারটা দেয়নি, দিতে পারেনি। তারপরে তার এক গোল কিন্তু সেদিনকে খেয়ে গিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে বার্কোলা। সেখানে দেখছি যে সেনেগালের বিপক্ষে তিনি 10 মিনিট খেলার সুযোগ পেয়েছেন, সাবস্টিটিউট হয়ে নেমেছিলেন, একটি গোল করেছেন এবং গোলমুখী শট একটি ছিল। ইরাকের বিপক্ষে 83 মিনিট খেলার সুযোগ পেয়েছেন, কোনো গোল নেই, গোলমুখী শটও নেই। নরওয়ের বিপক্ষে 25 মিনিট খেলার সুযোগ পেয়েছেন, একটি অ্যাসিস্ট করেছেন। সুইডেনের বিপক্ষে তিনি 90 মিনিট খেলার সুযোগ পেয়েছেন, সেখানে তিনি একটি অ্যাসিস্ট এবং গোলমুখী শট তার দুটি ছিল। এবং ব্যারাগের বিপক্ষে 61 মিনিট খেলে কোনো গোল করেননি। যারা আসলে টপ স্কোরার বলছি, আমরা যদি একটু মোরক্কোটা দেখতে চান আপনি অ্যানালিসিসের জন্য, মোরক্কোটা আমরা দেখতে পারি। সেইখানে আসলে মোরক্কোর আমরা দুজনকে ধরেছি, কারণ যেহেতু ইসমাইল তার সবচেয়ে বেশি গোল রয়েছে, তবে তিনি এই ম্যাচে খেলছেন না, তাই তার স্ট্যাট আমরা দেখিনি। আমরা যদি একটু দেখি যে ওনারটা ব্রাজিলের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তিনি 65 মিনিট খেলেছেন, কোনো গোলমুখে শটও নেই, গোলও নেই। স্কটল্যান্ডের বিপক্ষে তিনি 89 মিনিট খেলেছেন, সেখানেও তার কোনো গোল বা অ্যাসিস্ট নেই। হাইতির বিপক্ষে তিনি 20 মিনিট খেলেছেন, সেখানেও তার একই পরিসংখ্যান আমরা দেখছি। নেদারল্যান্ডসের বিপক্ষে 86 মিনিট, সেখানেও তার কোনো গোল বা অ্যাসিস্ট নেই। কানাডার বিপক্ষে যেখানে 3-0 গোলে জিতেছিল, সেখানে আমরা দেখছি যে 87 মিনিট খেলে 2টি গোল করেছে এবং 2টি আসলে গোলমুখে শট ছিল। এবং আরেকজন প্লেয়ারের রয়েছে, আমরা সেটাও একটু দেখে নিতে চাই। ইসমাইলের পরিবর্তে যিনি আসলে খেলেছিলেন রাহিমি, তার রেকর্ডটা একটু দেখতে চাই। ব্রাজিলের বিপক্ষে তিনি 12 মিনিট খেলার সুযোগ পেয়েছেন, সেখানে তার কোনো কৃতিত্ব দেখছি না আমরা। স্কটল্যান্ডের বিপক্ষে 13 মিনিট খেলার সুযোগ পেয়েছেন, সেখানেও তার আসলে সেমন অবদান নেই। হাইতির বিপক্ষে 20 মিনিট খেলে একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন, গোলমুখী শট মাত্র একটিই ছিল। এবং নেদারল্যান্ডসের বিপক্ষে 34 মিনিট খেলেছেন, গোল বা অ্যাসিস্ট সেখানেও নেই, গোলমুখী শট মাত্র একটি ছিল। এবং কানাডার বিপক্ষে 68 মিনিট খেলে একটি গোল এবং 2টি গোলমুখী শট। যদি আপনি যেটা বলছিলেন যে ফ্রান্সের প্রতিপক্ষ দেখেন আর এখানে মরক্কোর প্রতিপক্ষগুলো দেখেন, মরক্কো, ব্রাজিল এবং নেদারল্যান্ডসকে তাও হচ্ছে রাউন্ড অফ 32-তে পার করে আসছে, যেখানে নেদারল্যান্ডসের কিন্তু মানে ফর্ম ছিল তুঙ্গে, মানে নেদারল্যান্ডস যেভাবে করে হেরে যাবে এটা আসলে বোঝা যায়নি। তো সেই প্রথম আসলে অঘটন ছিল, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আর কি বলা যাচ্ছে যে মানে ওদের এই বড় প্রতিপক্ষের সাথে খেলার যে এক্সপিরিয়েন্সটা এই ওয়ার্ল্ড কাপের মধ্যেই আছে। তো সেই ক্ষেত্রে যেটা আমি বলছি যে এবার আসলে ফ্রান্সের জন্য এই ম্যাচটা এত সহজ হবে না যে সহজেই গোল দিল বার হয়ে গেল, মানে কষ্ট হবে। এবং কোনো কারণে যদি টাই ব্রেকারে চলে যায়, তাহলে কিন্তু আপনি যদি 2 গোলকিপারে পার্থক্য করেন, তাহলে কিন্তু ইয়াসিন বনু মানে এখন পর্যন্ত আমি বলবো যে সেরা পারফরমেন্স দিচ্ছে, এবং সে কিন্তু অলরেডি নেদারল্যান্ডসের বিপক্ষে টাই ব্রেকারে শট ঠেকিয়ে নিয়ে এসছে আর কি মরক্কোকে। তো সেই কারণে ওই যে প্রেশার সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার একটা ব্যাপার চলে আসছে। কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি ফ্রান্সের গোলকিপারকে হুট করে এখন টাই ব্রেকারে পাঠায় দেন, সে কিন্তু পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে কোনো প্রেশার সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়নি। হঠাৎ করে টাই ব্রেকারের মতো একটা প্রেশার সিচুয়েশনে গেলে সে আসলে কী পারফরমেন্স করবে, তো এই জায়গায় গোলকিপারও একটা কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। মানে অনফিল্ডের প্লেয়ার তো আছেই, কিন্তু গোলকিপার সবসময় নকআউটে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। কিন্তু এই দুই টিমের মধ্যে যদি আপনি গোলকিপারের পার্থক্য করেন, তাহলে আমি বলবো যে ইয়াসিন বোনো যোজন দূরত্ব এগিয়ে আছেন মাইনেগেনের থেকে। সো এটাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াইতে পারে শেষ পর্যন্ত আর কি। সেক্ষেত্রে আসলে ক্লিন শিট রাখার রেকর্ডটাও রয়েছে, আর সেক্ষেত্রে আগেই বলে দিয়েছি। সেক্ষেত্রে আসলে যদি বলি যে আপনি বলছিলেন যে ফ্রান্স যেহেতু আসলে এতক্ষণ পর্যন্ত বা এখন পর্যন্ত আসলে সেই প্রেশারটা নেয়নি, টাই ব্রেকারে গেলে আসলে তাদের সেই সক্ষমতা নিশ্চয়ই রয়েছে, সেটা আছে। সেই জায়গায় আসলে এমবাপ্পে মানে প্রথম শটটা যদি হয় থাকে না পেনাল্টি শুটআউটে আমরা দেখেছি, মেসিকেও মিস করতে দেখেছি, সেক্ষেত্রে ওই প্রেশারটা নেওয়ার জন্য আসলে দিদিয়ের দেশম কাকে বেছে নেবেন যদি পেনাল্টি শুটআউটে যান? হ্যাঁ, আমার মতে এখন ফ্রান্সের আর কি মোরালেস পুরোটাই সেট, যে যদি ফার্স্টে কোনো পেনাল্টি শুটআউট নিতে হয় সেটা সবসময় এমবাপ্পেই নিবে, সেকেন্ডে হয়তো গেলে হয়তো দেমবেলে বা এরপরে বারকোলা বা আপনার ডিজারডুয়ে এরা আসতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে এখানে পেনাল্টি শুটআউট প্রথমে কে নিবে এটা নিয়ে কোনো সন্দেহান আছে। মাইকেল ওলিসের নর্মালি একটু পেনাল্টি শুটআউট কম নেয় আপনি যদি ওভাবে করে দেখেন। সো এরপরে আসলে টুশেমিনি আছে, ডিফেন্সিভ উপমেকানো আছে, বা আপনার ধরেন যে অন্যান্য যেসব প্লেয়াররা আছে তারাও হয়তো নিতে পারে। কিন্তু এখানে মেইন ফ্যাক্টরটা হচ্ছে এমবাপ্পে, মানে পুরো ম্যাচের পার্থক্যই গড়ে দিতে পারে এমবাপ্পে। তার কারণ হচ্ছে যে এমবাপ্পে সারা বছরের হয়তো ফর্ম খারাপ ছিল রিয়াল মাদ্রিদে এইবার, কিন্তু ওয়ার্ল্ড কাপের স্টেজে আসলে এমবাপ্পে ইজ এ ডিফারেন্ট প্লেয়ার, এবং সেটা আপনি দেখতে পাচ্ছেন কারণ মেসির সাথে এখন পর্যন্ত তাল মিলিয়ে কিন্তু এমবাপ্পেই যাচ্ছে। এবং যদিও আমরা এই ওয়ার্ল্ড কাপ চিন্তা করছি, যদি এমবাপ্পে ইনশাল্লাহ আরও হয়তো 1-2টা ওয়ার্ল্ড কাপ খেলবে এবং
অদূর ভবিষ্যতে ওয়ার্ল্ড কাপের সেরা গোলদাতার বা সবচেয়ে বেশি গোলদাতার নাম এমবাপ্পেরই হবে দিন শেষে ঘুরে ফিরে। তো এই যে তার ফর্মটা, এই যে তার মানে কমফোর্ট জোনটা ওয়ার্ল্ড কাপে, এটা সবসময়ই থাকবে, কারণ তার কাছে একটা বল গেলে সেই একটা বলের মধ্যে সে গোলটা দিয়ে দিতে পারছে। সো আশা করি এখানে এমবাপ্পে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে লাস্ট পর্যন্ত, যদি একটা গোল বের করে নিয়ে আসে হুট করে এরকম ভাবে আর কি। এবার আমরা দেখেছিলাম যে নরওয়ের বিপক্ষে আসলে সব প্ল্যানিং ছিল আসলে হ্যাঁ। এমবাপ্পেকে ঘিরেই, যে ডেম্বেলে। কারণে আসলে ওসমান দেমবেলে 3টা গোলই পেয়ে গিয়েছিল। আর শাহেক ভাই, আমরা আরো অনেক আলোচনা করব, তবে বিরতির পর। দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতির, ফিরছি একটু পরে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ফাইনাল শেষ 8-এর লড়াই, প্রথম ম্যাচ, এবং মানুষের চোখও থাকবে সেখানে। প্রথম ম্যাচ, সেক্ষেত্রে আমরা একটু যদি একাদশটা দেখতে চাই, সম্ভাব্য একাদশ ফ্রান্স এবং মরক্কোর আসলে একাদশটা কিভাবে সাজিয়েছেন তাদের কোচ, সেই জায়গায় আসলে আমরা একটু যদি সম্ভাব্য একাদশ দেখি, এবং ওসমান দেমবেলে এবং কিলিয়ান এমবাপ্পে অবভিয়াস স্ট্রাইকার যে পজিশন, যেটা আসলে মোটামুটি forward সেট। position, আর সেখানে অবভিয়াস থাকবে। আপনার হচ্ছে এখানে আসলে দিন শেষে বারকোলা নামবে নাকি ডেজার্ডুয়ে নামবে, এখানে একটা কনফিউশন হয়তো থাকতে পারে, বাট এই দুজন যে মোটামুটি শিওর আছে তারা থাকবে। এবং এখানে হচ্ছে মাইকেল ওলিসে হচ্ছে আপনার এই তিনজনের পিছনেই ঠিক থাকবে নাম্বার 10-এর মতন, যে তারা ইয়ে করবে। এখানে লাস্ট ম্যাচে যেটা দেখা গেছে যে র্যাবিও আর মেনু কোনে, এরা দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেছে, বাট নর্মালি এখানে কোনের জায়গায় তুষেমিনিকেও খেলানো হয়। সো কোনের আসলে আপনার যে একটু পেসি রাদার দেন অ্যান্ডি র্যাবিও একটু স্লো কম্প্যারিজনে, তো যার কারণে আসলে ম্যানিউ কোনোকে আর কি খেলানো হচ্ছে। সো যেটা হবে যে 4-2-3-1 হিসেবে খেলে। সো এই দুইজন হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার, তার সামনে থাকবে মাইকেল ওলিসে, তার সামনে হচ্ছে দুইজন উইংয়ে আর একজন হচ্ছে মাঝখানে খেলবে। আর ডিফেন্সে উইলিয়াম সালিবা আর উপেমেকানো, এই দুজন তো হচ্ছে আপনার সেন্টার ব্যাক হিসেবে খেলবে। দিগ্নে খেলবে হচ্ছে লেফট ব্যাকে, আর রাইট ব্যাকে কুন্দে, যে হচ্ছে আর কি খেলে বার্সেলোনা বা চেলসিতে, আমার এখন খেয়াল নেই কোন টিমে খেলে। তো এই বেসিক্যালি এটা থাকবে। কিন্তু আমার সবচেয়ে বড় টেনশনের জায়গাটা হচ্ছে মাইনিগানকে নিয়ে, কারণ সে এখন পর্যন্ত ওইরকম কোনো থ্রেটই পায়নি পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে। সো এই ওয়ার্ল্ড কাপে যদি এরকম 2-3টা খুব ভালো শট আসে, তাহলে সে আসলে কিভাবে রিয়্যাক্ট করবে, বা খেলা যদি ট্রাইব্রেকারে যায় সে আসলে কিভাবে মানে রিয়্যাক্ট করবে, এটাই আসলে দেখার বিষয়। সো এই বলতে গেলে যে মোরালেস এটাই থাকবে, শুধু চেঞ্জ হলে এই দুইটা পজিশনে একটু চেঞ্জ আসতে পারে, এটা ডিপেন্ড করবে কোচের উপরে। এখানে হয়তো টুশেমিনি আসবে, আর এখানে আসলে হচ্ছে ডেজার্ডুয়ে। আমার ধারণার মধ্যে ডেজার্ডুয়েকে দিয়ে স্টার্ট করাবে, কারণ বারকোলা এখন পর্যন্ত সাবস্টিটিউশনে নেমেই গোল বা অ্যাসিস্ট পাচ্ছে। সো ওই লাস্ট 20 মিনিটের একটা ফ্যাক্টরি হিসেবে বারকোলাকেই রাখবে। ফার্স্ট হয়তো ডেজার্ডুয়ে আর কি শুরু করবে। মরক্কোর বিপক্ষে শুরুর একাদশের আসলে ফরমেশনটা কেমন হবে শুরুতেই? মানে ফ্রান্সের হ্যাঁ, ফ্রান্সের শুরুতে যে জিনিসটা হবে যে এই দুজন 4-2-4, 4জন ডিফেন্স থাকবে, এরপরে সামনে এই দুইজন থাকবে 4-2, আর এখানে যদি মাঝে মাইকেল ওলিসে থাকে তাহলে এই দুইজন দুই পাশে, আর এই দুইজন দুই পাশে, আর মাঝখানে হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। Center forward 4-2-3-1, মানে এখানে উইঙ্গাররা আর কি মাইকেল ওলিসের সাথে চিন্তা করা হবে, সামনে শুধু এমবাপ্পে থাকবে। সো 4-2-3-1 এইটা ওদের জন্য সুবিধা হবে, তার কারণ হচ্ছে যে এই চারজনই খুব অ্যাটাকিং মাইন্ডেড থাকবে। সো যার কারণে কাউন্টার অ্যাটাকটাকে সাপোর্ট দেওয়ার অনেক সময় নিজে আসলে গোল করার জন্য অ্যাটাকিং, হ্যাঁ অনেক সময় ভিতরে ঢুকে যায়। সো যে জিনিসটা হচ্ছে এই জায়গাটা ফাঁকা হয়ে যায়। তো এই কারণে যদি দুইটা ডিফেন্সিভ মিডফিল্ডার না খেলায় ফ্রান্স, তাহলে এই মাঠে মানে এই যে কোনো একজন প্লেয়ারের জন্য কাভার করাটা খুব হার্ড হয়ে যাবে। সো যখনই ম্যাচের শুরুতে হবে করবে, যদি কোনো কারণে হয় গোল খেয়ে পিছিয়ে গেল বা মরক্কো ডিফেন্সিভ লো ব্লক করলো, তখন হয়তো একটা যে কোনো একজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে নামিয়ে তখন অ্যাটাকিং আরেকজনকে দেওয়ানোর চেষ্টা করা হবে। সো এটা ডিপেন্ড করবে ম্যাচের হিসাবে, কিন্তু 4-2-3-1 দিয়ে আর কি শুরুতে এটা শুরু করতে পারে। আমরা যদি মরক্কোর সম্ভাব্য একাদশটা একটু দেখি, এই জায়গায় আসলে আচ্ছা, এই জায়গায় আসলে যে জিনিসটা হবে যে আপনার ডিফেন্সে আপনার বলতে গেলে যে এই চারজনই যে রাইট ব্যাকে হচ্ছে আশরাফ হাকিমি থাকবে, এই দুজন সেন্টার ডিফেন্স, আর লেফট ব্যাক এখানে আয়ুব বদ্দি আর আল আইনু, এই দুজনই হচ্ছে যে মাঝখানে খেলবে, যে পেসি যে ডিফেন্সিভ মিডফিল্ডারের কাজটা। তার সামনে হচ্ছে ব্রাহিম দিয়াজ থাকবে হচ্ছে একবারে মাঝখানে, যে ওলিসের ঠিক যেরকম রোলটা, ব্রাহিম দিয়াজ মাঝখানে। আই থিঙ্ক এবার হচ্ছে সুফিয়ান রাহিমিকে আর কি আপনার হচ্ছে এতদিন পর্যন্ত আমরা দেখিনি যে আসলে তাকে শুরুতে নামাতে, কিন্তু এখন যদি সাইবেরি নেই, তো সাইবেরির জায়গায় আসলে তাকে নামাতে হবে। উনাহিকে লেফটে শুরু করবে নাকি সেন্টারে, এটা আসলে ডিপেন্ড করবে তাদের অ্যাপ্রোচের উপরে, কারণ দুইজনেই আর কি মোটামুটি অ্যাটাকিং একটা থ্রেট। সো এই দুইজনের উপরে ডিপেন্ড করবে যে যদি ওরা সেম টু সেম 4-2-3-1 হিসেবে আগায়, তাহলে যে জিনিসটা হবে যে একজনকে তো সামনে দিতেই হবে। তো সেইখানে উনাহি যেহেতু লাস্ট
কানাডার ম্যাচে বেশ ভালো করেছিল লেফট উইং থেকে গিয়ে, সো হয়তো লেফটে তাকে দিয়ে শুরু করতে পারে তার কমফোর্ট জোনের কারণে। কিন্তু এই যে আবার আপনি যদি পুরোটা দেখেন, দেখার পরে কিন্তু যে মনে হবে যে কনফিডেন্সের জায়গাটা সে ইয়সিন বোনো, সে অলরেডি টাই ব্রেকার ঠেকিয়েছে ভালো ভালো। ইভেন কানাডার ম্যাচে কিন্তু ফার্স্ট হাফে সেই আর কি মরক্কোকে আর কি ম্যাচের মধ্যে রেখেছিল বেশ ভালো ভালো কিছু সেভ করে। সো অনেক বড় একটা ফ্যাক্টর এই ম্যাচে আসলে গোলকিপাররা হয়ে যাবে। আমরা যদিও ফ্রান্স আর মরক্কোর অ্যাটাকিং নিয়ে অনেক বেশি চিন্তা করি ইন জেনারেল, কিন্তু এই ম্যাচে ফ্যাক্টরটা গোলকিপার, তবে আসলে শাক ভাই দেখা যায় যে দল হিসেবেও তো গোলরক্ষকের উপর চাপটা পড়ে। সেই ক্ষেত্রে আপনি যেটা বলছেন কানাডার সাথে বা এর আগে যতগুলো ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল, ফ্রান্স নিশ্চয়ই আসলে তাদের থেকে অনেক বেশি মানে আক্রমণাত্মক ফুটবলটাই এবার খেলবে এবং পরীক্ষাটা বেশ কঠিনই হতে চলেছে গোলরক্ষক বোনোর পক্ষে। সেক্ষেত্রে আসলে কেমন ফরমেশনে শুরুর একাদশটা আসলে সাজাবে? সেম আমার মতে, যেহেতু ওদের ফ্রান্সের অ্যাটাকটাকে ক্যান্সেল আউট করতে হবে, সেমভাবে 4-2-3-1 খেলতে হবে। 4-2-3-1 খেলে যেটা হবে যে আয়ুব বৌদি সারাক্ষণ মাইকেল ওলিসেকে একটা প্রেশারের মধ্যে রাখবে, যাতে সে কমফোর্ট জোনের মধ্যে থেকে বল না বানাতে পারে। কারণ ওলিসের কাজটাই থাকে যে সে বলটা নেওয়ার পরে সে একটা কমফোর্ট জোন খুঁজে, যেখান থেকে সে তার সবচেয়ে ভালো পাস বা শটটা মারতে পারবে। পাসের জন্য তাকে খুঁজে দেমবেলে বা হচ্ছে এমবাপ্পেকে। সো মাইকেল ওলিসেকে যদি তার কমফোর্ট জোনে যেতে না দিতে পারে, তাহলে কিন্তু বেসিক্যালি কোনো ক্রিয়েটিভিটি আর থাকে না আপনার হচ্ছে ফ্রান্সের টিমে। তখন যেটা দেখবেন যে সবাই হয়তো লং বল দিচ্ছে, এমবাপ্পে আর দেমবেলে হয়তো কোনায় কোনায় দৌড়ে বলটা ক্লিয়ার মানে বলটা ধরার চেষ্টা করছে, কিন্তু দিন শেষে ঘুরে ফিরে ওই লাস্ট যে ফাইনাল গোলের আগে যে ফাইনাল পাসটার জন্য তারা ঘুরে ফিরে সে মাইকেল ওলিসে পর্যন্তই আসবে। সো এই জন্য আমি বলছিলাম যে এইবারের এই ম্যাচে মরক্কো একটা ভালো ফ্যাক্টর কাজ করবে, যে সেটা হচ্ছে যে তারা এই আয়ুব বৌদি এবং আরও বেশ কিছু যে আরেকজন যে প্লেয়ার আছে তারা বেশ ইয়াং, কুইক এবং একই সাথে অনেক স্ট্যামিনা আছে। সো কন্টিনিউয়াসলি মাইকেল ওলিসেকে একটা প্রেশারের মধ্যে রাখার মতন যে ডিফেন্সিভ মিডফিল্ড, এটা এখন পর্যন্ত শুধুমাত্র ফ্রান্সই এসছে, কি বলি মরক্কোই এসছে ফ্রান্সের এগেনস্টে এই পুরো টুর্নামেন্টে। সো এই ম্যাচে ওলিসের উপর একটা বড় রকমের প্রেশার থাকবে। সো এই ম্যাচ যদি ওলিসে আবার তার ক্রিয়েটিভিটি দিয়ে বার করতে পারে, তাহলে বুঝতে পেরেছে সে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের প্লেয়ারে আসলে পৌঁছে গেল। আচ্ছা, যদি কোনো রকম আসলে অঘটন আসলে এই আর্জেন্টিনার যেভাবে দেখছি আমরা কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের পর আসলে যে অঘটনগুলো ঘটে এসেছে, সেই ক্ষেত্রে আসলে ফ্রান্স যদি সেই অঘটনের সম্মুখীন হয়ে যায়, কামব্যাকের সুযোগটা কি তাদের থাকবে কিনা? আসলে শেষ মুহূর্তে আর্জেন্টিনা আমরা দেখেছি যে একদম শেষ মুহূর্তে 10 মিনিট ওলটপালট করে দিয়েছে। না, কামব্যাকের সুযোগ এখানে বেশ আছে। তার কারণ হচ্ছে যে ফ্রান্সের শুধু 1 বা 2 জন গোল স্কোরার না, মানে আর্জেন্টিনার কিন্তু এই ওয়ার্ল্ড কাপে বলতে গেলে গোল স্কোরার শুধু একজন, আর বাকি সব ডিফেন্সের লোকজন গোল দিচ্ছে, মানে রোমেরো বা লিজান্দ্রো মার্টিনেজ। তো মানে আর্জেন্টিনার কিন্তু একটা গোল স্কোরার খুঁজে পেতে অনেক কষ্ট করতে হয়, কিন্তু ফ্রান্সের এই 4 জন যে কথা বললাম, এই 4 জন প্লাস সাব থেকে নেমে বারকোলা পর্যন্ত গোল দিয়ে দিচ্ছে। সো গোল স্কোরিংয়ের মধ্যে সবাই আছে। সো যেই জিনিসটা হবে যে কোনো কারণে যদি পিছিয়েও পড়ে, যেই পরিমাণ অ্যাটাক নিয়ে আসবে ওইটা আসলে সামলানো কঠিন হয়ে যাবে। কিন্তু মরক্কো মানে ইদানিংকালে দেখা গেছে যে তারা বেশ ভালো ডিফেন্স করছে এবং তারা আসলে বড় বড় অপোনেন্টের এগেনস্টে খুব সুন্দর জমাট বাঁধা ডিফেন্সটা করতে পারছে। তো যার কারণে মানে এত বেশি অ্যাটাক আনলে ঠেকাতে পারবে কিনা এটা যদি কনফিউশন থাকে, এরকম হতে পারে যে মরক্কো আসলে দিন শেষে ঠেকিয়ে দিতে পারে। সো একটা ভালো একটা ব্যাটল হবে এই ম্যাচটা। শাইখ ভাই, এই ম্যাচের আগে খুব স্বাভাবিকভাবেই দিদির দেশমও আসলে প্রেস কনফারেন্সে তার সেই জায়গাটা পরিষ্কার করেছে যে আপনি নিশ্চয়ই জানেন যে এই ম্যাচে কিন্তু 5 জন আর্জেন্টাইন রেফারি আসলে কাজ করবেন, এবং আমরা সচরাচর দেখি না যে হয়তোবা অন ফিল্ড এবং তার সহকারী 2 জন থাকেন একই দেশের একই সহকর্মী হিসেবে, তবে যারা 3rd এবং 4th যারা থাকেন তাদেরকে আসলে মানে একই দেশের হয় না সচরাচর। তবে এইটা আসলে ফিফা কেন করেছে সেটা নিশ্চয়ই আসলে ফিফা ভালো উত্তর দিতে পারবে। তবে দিদির দেশম চাচ্ছিলেন যে তার আসলে দক্ষ রেফারি যেন থাকে অন ফিল্ড হিসেবে, যিনি আসলে ডিসিশনগুলো নিয়ে থাকেন। এটা নিয়ে আসলে আপনার কোনো কথা আছে কিনা? মানে আসলে যে জিনিসটা হয় কি, যে রেফারিদের ক্ষেত্রে ফিফা তো ওয়ার্ল্ড কাপ শুরুর আগে একটা প্যানেল দিয়ে দেয় যে এতজন রেফারি হচ্ছে ওয়ার্ল্ড কাপে করবে, এবং এদের মধ্যেও একটু গ্রেডিং আছে যে কারা টপ লেভেলের, কারা একটু মিডিয়াম লেভেলের। তো যত বেশি খেলা আপনার নকআউটের দিকে যায়, টপ লেভেলের রেফারিদের প্রেফারেন্সটা বাড়তে থাকে। এবং এখানে আরও কিছু ফ্যাক্টর আছে, যেরকম প্রথমে ম্যাচ হচ্ছে মরক্কো এবং আপনার ফ্রান্সের। সো মরক্কো এবং ফ্রান্সের কোনো রেফারিকে এই ম্যাচে অফিশিয়েট করতে দেওয়া হবে না। নেক্সট হচ্ছে এই ব্র্যাকেটের আন্ডারে যে 2টা টিম আছে আরও, যেটা হচ্ছে আই থিঙ্ক এখন মনে পড়ছে না, বাট হয়তো বেলজিয়াম আর স্পেন। সো বেলজিয়াম আর স্পেনেরও রেফারি তারা এই ব্র্যাকেটের টিমের জন্য ইউজ করতে পারবে না, এরকম কিছু নিয়ম আছে আর কি ফিফার। সো এই যে এভাবে করে কিন্তু রেফারির সংখ্যা অটোমেটিকই কিন্তু কমতে আসছে। হ্যাঁ, যেহেতু এই ব্র্যাকেটের খেলায় অন্য ব্র্যাকেটের খেলার টিমগুলোর কোনো এফেক্ট নাই,
সো আপনাকে পিক করতে হবে ওই ব্র্যাকেটের যেই ন্যাশনালিটির যে রেফারিগুলো আছে তার উপরে। সো এখানে রেফারি পিক করার ক্ষেত্রেও কিন্তু ফিফার অনেক কিছু নিয়মকানুন আমার আগে থেকেই আছে, যেটা কিন্তু রেফারি ডিভিশনে হয়, যে কেন এই রেফারিগুলোকে পিক করা হচ্ছে বা পিক করা হচ্ছে না। সো মানে আমি বলবো যে কাকতালীয়ভাবে হোক বা যেভাবেই হোক সিলেকশনটা 5 জন রেফারি আর্জেন্টিনার হয়ে গিয়েছে। অনেক সময় আছে যে ধরেন যে মানে মেইন রেফারির সাথে যে অ্যাসিস্ট্যান্ট রেফারি এরা কিন্তু একটা প্যাকেজ হয়, মানে যেই মেন রেফারি এবং যেই অ্যাসিস্ট্যান্ট রেফারি এই তিনজনেরটা সবসময় একই স্লট হিসেবে কাউন্ট হয়। আচ্ছা, সো ফোর্থ রেফারিটা হয়তো কখনো চেঞ্জ হয়, কখনো বা সেম থাকে। আর ভিএআরটা সেম পড়ে যাওয়াটাই একটু কাকতালীয় লেগেছে আমার কাছে, কারণ ভিএআরটা হয়তো চেঞ্জ করে অন্য দেশে দিতেই পারতো। বাট আই থিঙ্ক ওই যে অনেকগুলো মারপ্যাচ, অনেকগুলো নিয়মকানুন টিক করতে করতে অনেক সময় দেখা যায় যে বাকি থাকে শুধু এভাবেই। সো এই জন্য এই আর্জেন্টিনার রেফারিগুলো চলে এসেছে। সো যেটা আমি বললাম যে ওই ভিতরে বেশ কিছু নিয়ম আছে রেফারির সিলেকশনের ক্ষেত্রে, যে এই ব্র্যাকেট হতে পারবে না, ওই ব্র্যাকেট হতে পারবে না, এই ন্যাশনালিটি হতে পারবে না, ওইটা ন্যাশনালিটি হতে পারবে না, তারপরে এই লেভেলের এক্সপিরিয়েন্স আলা রেফারি রাখবে যারা কিনা এর আগে নকআউটটা সামলেছে। সো এই সব কিছু মিলে আর কি রেফারি সিলেকশনটা হয়। তো এখানে আসলে কিছুটা কাকতালীয় বলবো, বাট ওই ভিডিও রেফারি, এত ক্যামেরা, এত কিছুর মাঝখানেও আসলে খুব যে ভুল করার সুযোগটা এখন রেফারিদের আছে তা কিন্তু নেই। এবং অনফিল্ড তারা তো আসলে একটা অ্যাঙ্গেল থেকে দেখে, এবং ভিআর আসলে অনেকগুলো ক্যামেরা অপশন থাকে, যে কারণে আসলে তারা পরবর্তীতে সিদ্ধান্তটা দিয়ে থাকে। আচ্ছা, একটা প্রশ্ন, এটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, যে কেন ভিআর পরবর্তী সময়ে ম্যাচ হয়তো বা 1 মিনিট বা 2 মিনিট আসলে গড়িয়ে গেছে ফাউলটা হওয়ার পর বা ওই সিচুয়েশন হওয়ার পর, তারপরে আসলে ভিআর তাকে অনফিল্ড যিনি থাকেন তাকে আসলে কল করে, তারপরে আসলে সিদ্ধান্তটা আসে। এইটা নিয়মটা আসলে ফিফার কি, মানে 2 মিনিট পরে কেন দিচ্ছে? আচ্ছা, মানে এটা নিয়মটা হচ্ছে যে নর্মালি ফিফা বা ফুটবলের যে রেফারি তাদেরকে যে জিনিসটা ফ্যাক্টরটা ফার্স্টেই বলা হয়ে থাকে যে লেট দ্য গেম গো অন। কারণ আমরা ডিসিশন পরেও চেঞ্জ করতে পারবো, কিন্তু খেলার যে একটা ফ্লো আছে এই ফ্লোটা যেন চলতে থাকে, এটা যেন শেষ না হয়। সো ধরেন যে ওই যে অনেক সময় আছে যে অ্যাডভান্টেজ দেয়, ফাউল হলেও কিন্তু রেফারিরা বলে যে খেলা চালিয়ে যাও, যে যেহেতু যে ওই টিমের আর কি পজিশনে বলটা আছে, ওই ফ্যাক্টরি অনুযায়ী তারা খেলাটা চালিয়ে যায়। এবং মানে এই যে ভারের যে চেক করার যে ফ্যাক্টরটা, তো এইটা যখন একটা গেমের একটা পার্ট শেষ হয় এরপরে আসলে আপনি এটাকে নিয়ে কাজ করতে পারবেন। এই কারণে থ্রো বা কর্নার বা আরেকটা ফাউল বা এই গোলকিক পর্যন্ত আসলে ওয়েট করতে হয়। তো এই কারণেই আপনি ধরেন যে বিতর্কটা আসলে এখন উঠছে, কারণ ওই ইজিপ্টের আর্জেন্টিনার ম্যাচে যেখানে ফাউল হচ্ছে সেখান থেকে গোলের যে ডিস্টেন্স বা টাইম এটা অনেক বেশি ছিল। তো যার কারণে এটা নিয়ে মানুষের মধ্যে কথা উঠছে। বাট এটা তো একটা ফ্লোতে ঘটে গেছে, এখানে আসলে রেফারি কিছু করা ছিল না। রেফারি তো এই ফ্লোটা শেষ হওয়ার পরে আবার এখানে ফেরত আসবেন। সো এইটা আসলে বেসিক ফিফার রুল অনুযায়ী রেফারি কাজ করেছেন। সো এখানে আসলে বিতর্কের কোনো কারণ আমি আসলে দেখি না। রেফারি বিতর্ক না, তবে ফিফা ইতিমধ্যে কিন্তু বিতর্কিত হয়ে বিতর্কে গেছে, এবং অনেক বিতর্কের মধ্যে যুক্তরাষ্ট্রের পড়েছে। বালুগানের যে রেড কার্ডের যে সংবাদটি আসলে সেটা আসলে উঠিয়ে বা সেটা আসলে পজ করে যে বিতর্কের তৈরি করেছে, সেটা আসলে কতটুকু আসলে যৌক্তিক, এটা আমরা নিয়ে কথা বলবো তবে বিরতির পর। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। হয় আসলে, তবে এইবার একটু বিতর্কের জন্ম দিয়েছে কিনা, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্রের লাল কার্ড পাওয়া বালুগানের ডোনাল্ড ট্রাম্পের কলে উঠে মানে পজ করা হয়েছে, পজ করা তো হয়, উঠে নেওয়া হয়নি, পজ করা হয়েছে, 1 বছর পর সেটা আবার কাউন্ট করা হবে। এটা কোন নিয়ম ছিল? কারণ আমরা দেখেছি যে রাউন্ড অফ 32-তে যদি লাল কার্ড পাই সেটা শেষ 16 পর্যন্ত কাউন্ট করা হবে। না, আসলে বালুগানের যে পুরো ইনসিডেন্টটা এটা একটু ইউনিক একটা ইনসিডেন্ট। সেটা হচ্ছে যে আপনার এমনিতে ফুটবল খেলার মাঠে নিয়ম হচ্ছে যে এখনকার সময় যেহেতু VAR আসার পরে নিয়মটা হচ্ছে যে যদি মানে এরকম মানে লাইফ থ্রেটনিং বা লেগ ব্রেকিং কোনো ট্যাকেল VAR লক্ষ্য করে, তাহলে সেই ক্ষেত্রে আসলে সেই মুহূর্তে ওই প্লেয়ারটাকে আর কি রেড কার্ড দিতে হবে। সো বালুগানের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছিল যে বালুগান এবং আরেকজন যে ছিল তাদের মধ্যে একটা বেসিক্যালি একটা ডুয়েল হচ্ছিল, ধাক্কাধাক্কি হচ্ছিল। এর মধ্যে দুজনে আর কি বল নেওয়ার চেষ্টা করছিল, বাট দুজনের ধাক্কাধাক্কিতে পাটা এমনভাবে জড়িয়ে গেছিল যে ট্যাকেলটা দেখে মনে হয়েছিল যে লেগ ব্রেকিং। সো VAR এর নিয়ম অনুযায়ী যেহেতু এটা একটা খুবই ডেঞ্জারাস ট্যাকেল ছিল, তো তাকে অন দ্য ফিল্ডে আসলে মাঠের রেড কার্ড দিতেই হবে। এই বিষয়ে আসলে কিছু করার নেই ডেঞ্জারাস প্লেয়ের জন্য। সো এই কারণে তাকে লাল কার্ড দেখে বের হয়ে চলে যেতে হয়েছে। সো লাল কার্ড হিসেবে স্বাভাবিকভাবে পরবর্তী ম্যাচও তার অফ হয়ে যাওয়ার কথা। কিন্তু আপনার যখন এরকম রেড কার্ড হয় এই ম্যাচগুলো শেষ হওয়ার পরে
মানে ফিফার ডিসিপ্লিনারি কমিটিরও মিটিং হয় প্রত্যেকটা ম্যাচের পরপরই, কারণ তারা একটা অবজার্ভ করে যেখানে আসলে কিছু কিছু সময় দেখা যায় একটা প্লেয়ারকে রেড কার্ড দিল সেটা কেন 3 ম্যাচ সাসপেনশনে চলে যায়, আবার কিছু কিছু সময় দেখা গেছে কিন্তু রেড কার্ড আবার মাফ হয়ে গেছে, যেরকম এই ওয়ার্ল্ড কাপের আগে রোনালদোর একটা রেড কার্ড ছিল যেটা কিনা ওয়ার্ল্ড কাপের আগে তাকে মাফ করা হয়েছে। সো এখানে ব্যাপারটা হচ্ছে যে এরপরে যখন পর্যালোচনা হয় তখন রেফারির যে রিপোর্ট, প্লেয়ারদের কাছ থেকেও মন্তব্য শোনা হয় যে তাদের কি ব্যাপার ছিল এবং ভিডিওটাকেও ভালোভাবে দেখা হয়। এখন এই বালুগানের ক্ষেত্রে দেখা গিয়েছিল সে কিন্তু আসলে তার পায়ে মারার জন্য যায়নি, এটা একটা অ্যাক্সিডেন্টালি দুইজনই পায়ে পেঁচিয়ে পড়ে গেছিলো যার কারণে সে রেড কার্ডের ফলশ্রুতিতে সে রেড কার্ডটা পেয়েছিল। আমি এখানে কম্প্যারিজনের জন্য আবার আপনি যদি ইংল্যান্ড ম্যাচটা নিয়ে আসি, আপনি যদি দেখবেন ইংল্যান্ডের রাইট ব্যাক কোয়েনশা কিন্তু রেড কার্ড পেয়েছে মেক্সিকোর সাথে, এবং সেখানে দেখা গিয়েছে যে সে বলে না মেরে প্লেয়ারের পায়ে মারার জন্য গিয়েছিল তার যে খেলাটা ছিল। তো সেখানেও কিন্তু ডেঞ্জারাস ট্যাকেলের জন্য তাকে রেড কার্ড দেওয়া হয় VAR থেকে, কিন্তু এইটা কিন্তু ওভারটার্ন করা হয়নি। তার কারণটা হচ্ছে যে এখানে ভিডিও থেকে ক্লিয়ার ছিল যে কোয়েনশা বেসিক্যালি মেক্সিকোর প্লেয়ারকে মারার জন্যই আর কি তার পাটা আগিয়েছিল। সো এই দুই কারণে যেটা হয়েছে যে এরপরে যখন পর্যালোচনা হয় যার কারণে কোয়েনশারটা কিন্তু ওভারটার্ন হয়নি, কিন্তু বালুগানেরটা ওভারটার্ন হয়েছে। যদিও এখানে মানুষজন সোশ্যাল মিডিয়া বা সব জায়গায় বলছে যে ট্রাম্পের ফোন কলই হয়েছে, বাট এটা এর আগেও এরকম বহুত গল্প আছে এবং বহুত কাহিনী আছে বা নিয়ম আছে যেখানে কিনা দেখা গেছে যে একটা প্লেয়ার রেড কার্ড পাওয়ার পরে ডিসিপ্লিনারি মিটিং বা আপিলের মাধ্যমে জিনিসটা আসলে রেড কার্ডটা পরে নাকচ হয়ে গেছে। আর এরকমও আছে যে রেড কার্ড হয়েছে এরপরে সেটা আরও 3 থেকে 4 ম্যাচ বা 5 ম্যাচ চলে গিয়েছে। সো আমি বলবো যে এটা আসলে এখন একটা ভালো নিউজ যেটা কিনা মানে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি ঘুরছে, তার কারণে এটা বেশি মুখরোচক। বাট ইন জেনারেল নিয়ম অনুযায়ী গেলে আমি বলবো যে বালুগানের রেড কার্ড যে সরিয়ে ফেলেছে এটা আসলে ঠিক ডিসিশনই ছিল। সেটা যদি আসলে এই পর্যন্ত হতো যে নিয়ম অনুযায়ী আসলে তাকে মাফ করে দেওয়া হয়েছে বা পজ করা হয়েছে সেটা তাহলে মানা যেত। তবে প্রেসিডেন্ট কিন্তু নিজেই স্বীকার করেছেন যে তার ফোন কলে বা তার অনুরোধে ফিফা সেটা আসলে সাড়া দিয়েছে। অনেক সময় আছে এটা আসলে মানে প্রভাব খাটানো কিনা, মানে ডোনাল্ড ট্রাম্প আসলে সবসময় একটু আলোচনায় থাকতে চান, তো যার কারণে তিনি হয়তো মানে এটাকে একটা কারণ হিসেবে দেখেছেন যে তার ওয়ার্ল্ড কাপে আসলে একটা ভালো প্রভাব আছে, এটা উনি বা প্রভাব বিস্তার করতে পারছে এটা উনি দেখাতে চেয়েছেন। বাট আসলে এরকম সামনে দিয়ে অনেক কথা বললেও পিছনে বেসিক্যালি ফিফা কখনো তার নিয়মের বাইরে গিয়ে কিছু করতে পারে না, কারণ ফিফার নিয়মগুলো এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়ানো এবং এত বেশি লয়ারের ইনভলভমেন্ট, আপনি যদি কোনো একভাবে এর বাইরে গিয়ে কিছু করতেও যান আরও 100 লয়ার আছে যেটার এগেনস্টে কেস করার জন্য বসে আছেন। সো মোটামুটি এই জিনিসগুলো আসলে এত সহজ না যে একজনের ফোন কলেই চেঞ্জ হয়ে যাবে। এগুলো একটা নিয়ম কানুন মেনে এবং ডিসিপ্লিনারি যে কোডগুলো থাকে সেগুলোর উপরে বেস করে ক্লজগুলো স্যাটিসফাই করলে একমাত্র জিনিসগুলো চেঞ্জ হয়। এবং শাইখ ভাই সেদিন আমি একটা ইন্টারভিউ দেখছিলাম ডোনাল্ড ট্রাম্পের, যে তিনি বলছিলেন কোথা থেকে হলে কোন বল কিভাবে আসলে ফাউল হয়, কিভাবে পেনাল্টি হয়, তার কি কোনো মানে খেলার ব্যাকগ্রাউন্ড আছে কিনা ফুটবল? না, তার আসলে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এখন শুধু মানে তিনি আগে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ক্ষেত্রে যুদ্ধ থেমে যাচ্ছে ওয়ার্ল্ড কাপের কারণে, কারণ সবাই ফুটবল নিয়ে এত বেশি মাতামাতি, তো মানে যে জিনিসটা হয় যে সবাই এর মধ্যে থাকতে চায়, সবাই একটু আলোচনায় থাকতে চায়, তো এই কারণে হয়তো তিনি এখন তার মানে মানে বিভিন্ন স্পিচের মধ্যে ফুটবলকে নিয়ে আসছেন। কালকে দেখছিলাম যে নিউ ইয়র্কের যে মেয়র মামদানি সেও তার স্পিচে ফুটবলের রেফারেন্স টেনে নিয়ে আসছে। সো এটা আসলে ধরেন যে সমসাময়িক যে আলোচনাগুলো হয় সেটাতে আসলে একটা মানে সামঞ্জস্য রাখার জন্য পলিটিশিয়ানরা মাঝে মাঝে ফুটবলের কথাটা নিয়ে আসে। সো এটা পার্ট অফ দি মানে বলবো যে ওয়ার্ল্ড কাপের একটা এনজয়মেন্ট, যে সবাই আসলে এর মধ্যে ইনভলভ হয়, সবাই সবার সাথে ফুটবল নিয়ে রেফারেন্সটা দেওয়া শুরু করে। সো উইচ ইজ একদিক দিয়ে দেখলে মজার, বাট হ্যাঁ এটা তো হতেই থাকবে। আপনি বলছিলেন যে এর মধ্যে কিন্তু অনেক আইন প্রণেতা বা আসলে লয়ার যারা আছে তারা একটা দাবি তুলেছেন যে ফিফার এই নিয়মগুলো যেগুলো হচ্ছে পুরো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে শুরু করে অনিয়ম অনেক হচ্ছে, অনৈতিকভাবে বলা হচ্ছে যে আর্জেন্টিনাকেও তারা এগিয়ে দিচ্ছেন, সুবিধা দিচ্ছেন। এইটা আসলে আমরা কালকে দেখছিলাম যে ইউরোপীয় পার্লামেন্টের অনেক আইন প্রণেতা তারা দাবি তুলেছেন যে এটাকে নিয়ে একটা কমিটি গঠন করা হোক যারা আসলে তদন্ত করবে। সেই জায়গায় আসলে যেটা বলা হচ্ছিল যে মিশরের বিপক্ষে যেই ফাউলটা আসলে সালাকে করা হচ্ছিল বা হচ্ছিল না, হয়নি ফাউলটা, সেটা আসলে কতটা যৌক্তিক? কারণ আমরা দেখেছি যে সালা লুজ করে ফেলেছে, তারপরে আমরা দেখেছি যে মিশরের যে দ্বিতীয় গোলটি হয়েছিল যেটা পরবর্তীতে বাতিল করা হয়েছিল সেটা নিয়েও অনেক বিতর্ক তৈরি হয়েছে। আর্জেন্টিনাকে কি এই বিশ্বকাপে একটু মানে সুবিধা দিচ্ছে কিনা ফিফা, এটা কি আপনার কাছে মনে হচ্ছে কিনা? না, মানে যে জিনিসটা যে আপনার প্রথমে ম্যাচের শুরুতে একটা পেনাল্টি পেল আর্জেন্টিনা, ওই পেনাল্টিটা ক্লিয়ার পেনাল্টি ছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সো ওইখানে সন্দেহের কোনো অবকাশ নেই। ইজিপ্টে যে সেকেন্ড গোলটা হলো যেটা কিনা লিজান্দ্রো মার্টিনেসকে ফাউল করার কারণে পরবর্তীতে ড্রিবল করে গোলটা দিল,
সেটাও আমি বলবো যে ভ্যালিড, যে গোলটা যে ক্যান্সেল করেছে সেটা যে নিয়মটা মেনেছে ফিফা বা রেফারিরা সেটা একবারে পারফেক্ট ছিল, কারণ লিজান্দ্রো মার্টিনেসের পায়ে বাড়ি মেরে ফেলে দেওয়া হয়েছে, পরে ওই বলটা নিয়ে গোল হয়েছে। সো ওইটা ভারের নিয়মকানুনের মধ্যে ছিল বলে ভার ওটাকে চেঞ্জ করতে পেরেছে। এবার আসি সবচেয়ে বিতর্কিত জায়গা যেটা, সেটা হচ্ছে যে আপনার সালার যে লাস্টে যেটা হলো। তো এখন এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে, সালা যখন পেনাল্টি বক্সে গিয়ে বলটা নিয়ে ঢুকেছে তখন প্রথমে হুলিয়ান আলভারেজ বলটায় বাড়ি মেরেছে, যার কারণে বলটা সরে গিয়েছে। কিন্তু এরপরে যখন হুলিয়ান আলভারেজ বলটা নিতে যাচ্ছিল তখন কিন্তু সালার পায়ে একটা ছোট একটা বাড়ি লাগে, এবং তখন আসলে দুইজনই বলের নিয়ন্ত্রণে ছিল না দুজনে। হ্যাঁ, তো এই যার কারণে মানে এইটা নিয়ে এক ধরনের কনফিউশন সৃষ্টি হচ্ছে। সো আমি বলবো যে এখানে আসলে ভুলটা কোথায় আমি সেটা একটু বলি। ভুলটা হচ্ছে যে যেহেতু আগে মিশরের এই গোলটা বাতিল হওয়ার ক্ষেত্রে রেফারিকে ভার রুমে ডাকা হয়েছিল, এই ক্ষেত্রেও যদি রেফারি ভার রুমে যেতেন, মানে ভিএআর টিমের সাথে কথা বলে ভার রুমে যেতেন, তাহলে জিনিসটা এত বেশি বিতর্কের জায়গায় আসতো না। হ্যাঁ, ভার রুমে যাওয়া মানে যে ডিসিশন চেঞ্জ হবে তা কিন্তু না। ভার রুমে গিয়ে মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার পরেও যদি রেফারিদের মধ্যে যদি এই আলোচনা হতো যে না এটা স্টিল ফাউল না, কারণ বল কিন্তু ফার্স্টেই হুলিয়ান আলভারেজ উইন করেছে, তারা কিন্তু ডিসিশনে স্টিক থাকতে পারতো যেটা আর্জেন্টিনারই গোল হবে। তো সেই ক্ষেত্রে হতো কি এত বিতর্কের সৃষ্টিটা হতো না, কারণ পর্যালোচনা করেই আসলে হয়েছে। এবং দিন শেষে মানে ফুটবলে আপনার মানে আমরা তো আসলে বাইরে থেকে অনেক স্লো মোশন অনেক অ্যাঙ্গেল থেকে দেখছি, কিন্তু রেফারিরা কিন্তু রিয়েল টাইমে খেলাটা দেখে, এবং তাদের জন্য কিন্তু ডিসিশনটা এত কম সময় এত অল্প অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে বের করাটা কিন্তু কঠিন। সো এই জিনিস এজন্যই মানে একবার একটু দেখা উচিত ছিল মেইন রেফারির, কারণ আপনি রিয়েল টাইমে ফুটবলের ফাউলটা দেখা আর স্লো মোশনে ফাউল দেখার মধ্যে এক ধরনের ডিফারেন্স তো আছে। কিন্তু ওই যে ভার রুমে গিয়ে তিনি যদি দেখতেন এবং এরপরে যদি ডিসিশনে স্টিক করতেন, তাহলে কিন্তু এই জিনিসটা নিয়ে এত বেশি কথা হতো না। সো আমি বলবো যে এখানে প্রসেসের একটা ভুল আছে, যে প্রসেসটা আসলে মেনটেন করা হয়েছে, আর মানে একই ফাউলে বিভিন্ন রকমের ইনকনসিস্টেন্সি দেখা যাচ্ছে ভিএআর থেকে এবং রেফারিদের থেকে। কোনো ম্যাচে দেখা যাচ্ছে যে ভিএআর রুমে যাচ্ছে, কোনো ম্যাচে দেখা যাচ্ছে একেবারেই ভিএআর রুমে যাচ্ছে না। আসলে ভিএআর রুমেও তো আসলে রেফারি কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, মেইন রেফারিও চেঞ্জ হচ্ছে। সো এক ম্যাচে একটা মানে জিনিস হওয়ার কারণে মানুষের মধ্যে এক ধরনের মানে সংশয় বা এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে। মানুষ না আসলে যারা প্রতিপক্ষ আর্জেন্টিনার সমর্থক, মানে আসলে এটা স্বাভাবিক, মানে ফুটবল খেলাটা এরকম যে দল সুযোগ পাচ্ছে তারা একটা কথা বলবে, আর যারা পাচ্ছে না তারা একটা কথা বলবে। ছোট্ট একটা প্রশ্ন করব, একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আমরা এই বিশ্বকাপ থেকে শুরু থেকে আসলে আলোচনায় ছিল যে ব্রাজিল আর্জেন্টিনা যদি ম্যাচ হয় সেটা আসলে কেমন উপভোগের জায়গাটা হবে, তবে শেষমেশ আসলে হয়নি। আমরা জানি যে 111 থেকে 15টা সম্ভবত তারা দুবার এতবারের মধ্যে তারা মুখোমুখি হয়েছিল, সেটা বিশ্বকাপে 4বার মুখোমুখি হয়েছিল। এবার আসলে আমরা দেখি আইসিসি পাকিস্তান এবং ইন্ডিয়া আসলে কোনোভাবে না কোনোভাবে তারা মুখোমুখি করার চেষ্টা করে। এটা কি আসলে ফিফার চেষ্টা মানে কোনোভাবে ব্যর্থ হয় কিনা মাঝে মধ্যে? না, আসলে আগে এই চেষ্টাটা ছিল না ফিফার। আগে ফিফা যেভাবে করে একবারে ড্র হতো সেভাবে পড়তো, কিন্তু এখন ওই যে বড় টিমগুলো যাতে সুবিধা একটু পায় র্যাঙ্কিংয়ে যারা খেলে, তো এই কারণে ড্রটা এবার দেখছেন যে একটু অন্যরকমভাবে হচ্ছে, যার কারণে দুইটা টিম আলাদা আলাদা করে পড়েছিল প্রথম 4 র্যাঙ্কিংয়ে। তো ব্রাজিল আর্জেন্টিনাকে আসলে ওরকমভাবে একসাথে ফেলার জন্য ফিফার কোনো আলাদা কোনো চেষ্টা থাকে না যে গ্রুপ পর্ব থেকেই আসলে রাউন্ড অফ 32 বা 16-এ কোনোভাবে যদি ফেলার সুযোগ না, ওরকম আসলে যেটা ফিফা সবসময় দেখে যে র্যাঙ্কিংয়ে কারা টপে আছে, মানে ফিফা ওইভাবে কান্ট্রি দেখে না, কারণ ফিফার আসলে 211টা দেশকে সামলাতে হয়, সেখানে আইসিসি তো মাত্র 10টা। তো যার কারণে তারা প্রথম 4টা র্যাঙ্কিংকে নিয়ে বেশি চিন্তা করে, কারণ তারা ধারাবাহিকভাবে পারফরমেন্স করছে। আচ্ছা, শাইখ ভাই অনেক ধন্যবাদ এত সুন্দর আলোচনার জন্য। থ্যাংক ইউ। দর্শক, সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন মাঠে। দর্শক, এখন জানিয়ে দিতে চাই আজকের কুইজ। বিশ্বকাপের নকআউটের সবচেয়ে বেশি গোলের রেকর্ড কার? এ লিওনেল মেসি, বি ক্রিস্টিয়ানো রোনালদো, সি মিরোস্লাভ ক্লোজা এবং ডি কিলিয়ান এমবাপ্পে। আপনার উত্তর পাঠাতে EKHON স্পেস QZ স্পেস 29 এ অথবা বি অথবা সি অথবা ডি আপনার নাম লিখে পাঠিয়ে দিন 26969 এই নম্বরে। বিজয়ীদের জন্য থাকছে দারুণ সব পুরস্কার। এয়ার স্টোর সৌজন্যে বিজয়ীরা পাবেন ঢাকা কক্সবাজার ঢাকা বিমান এয়ার টিকিট। এছাড়াও হোটেল রেনেসার ঢাকা গুলশান হোটেলের পক্ষ থেকে থাকছে 10 জন ভাগ্যবান কাপল পাবেন বুফে ব্রাঞ্চ অথবা লাঞ্চ অথবা বুফে ডিনার ভাউচার। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।